একজন এটাও বলেছে, যখন শান্তি বাহিনী একেবারে দুর্বল হয়ে পড়েছে, আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত, সেই সময় এমন একটা চুক্তি করা হলো, তাদের মৃতদেহ মনে হলো প্রাণ সঞ্চার করা হয়েছে। যাই হোক, আমাদের এখন থেকে ধরে নিতে হবে পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে। এটাকে এই ধরনের দুর্বল সরকার পারবে না কিছুই করতে। একটা শক্তিশালী সরকার যদি দেশে আছে, জনগণের প্রতিনিধিত্বশীল, জনগণের নির্বাচিত একটি সরকার যদি দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে এই সমস্যা ষড়যন্ত্রের মোকাবেলা করতে তারা সক্ষম হবে। আর যেহেতু আমাদের পাশের দেশে ট্রেনিং নিয়ে তাদের দ্বারা ব্রেন ওয়াশ হয়ে বাংলাদেশে তারা নাশকতামূলক কার্যকলাপ চালাবার জন্য পদার্পণ করে, সুতরাং এদেরকে সামরিক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দলের শ্রেষ্ঠা এদেশের মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি সঠিক পদক্ষেপ নিতে পেরেছেন বলেই আজকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে। বাঙালিদেরকে ভূমিতে পুনর্বাসিত করা না হতো, তাহলে এই দেশে আর আমাদের বাংলাদেশের পতাকা এতদিন দেখা যেত না। সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়েছেন। সেখানে যারা বাঙালিরা পুনর্বাসিত হয়েছে, অনেক কষ্ট তারা করেছে। তারা যেভাবে সাহসিকতার সাথে এই প্রশিক্ষিত বাহিনীর মোকাবেলা করেছে, সেটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আশা করব আবার এখন যারা তাদের বংশধর তারা যেখানে আছে, বা যদি প্রয়োজন হয় আরো নতুন নতুন বসতি আমাদের গড়ে তুলতে হবে। আদিবাসী বলে কোনো কিছু নাই, আমরা সবাই বাংলাদেশের লোক, সকলের অধিকার আছে সেখানে। এখানে আরেকটা এমন একটা সময় এখানে এসেছে, আমাদের অনেকেই শঙ্কা প্রকাশ করলেও আমাদের আশ্বস্ত হওয়ার মতো ব্যাপারও ঘটেছে। 1971 সালে আমি তরুণ সেনা কর্মকর্তা ছিলাম। যশোর ক্যান্টনমেন্টে আমি প্রথম ইস্ট বেঙ্গলের 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করি। তারপরে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী আমাকে বললেন যে তুমি আরো 600 সৈনিক রিক্রুট করে তোমার এই ব্যাটালিয়নকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করো। এই তখন আগামী এর পরবর্তী 3 দিনের মধ্যে আমি 600 ছাত্র এবং যুবককে রিক্রুট করি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে, এবং এটাকে প্রথম ইস্ট বেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে পুনর্গঠিত করি। এই ব্যাটালিয়নে আমি একমাত্র অফিসার ছিলাম, সেই হিসাবে আমি কমান্ডিং অফিসার, আমি প্লাটুন কমান্ডার, আমি কমান্ডিং কমান্ডার, সবকিছুই আমি। কিন্তু এই যে 500 সৈনিককে, 500 ছাত্রকে আমরা মাত্র 1.5 মাস ট্রেনিং দিয়েছিলাম। এই 1.5 মাসের ট্রেনিং এ তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছিল। আমি যুদ্ধক্ষেত্রে দেখেছি কিভাবে অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এই 500 মধ্যে 100 সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। সেই স্বাধীনতা অর্জনের পর এই গত 15টি বছর আমি অনেক হতাশায় ভুগেছি যে কোথায় গেল এই ধরনের ছাত্ররা। এমন দুঃশাসন বাংলাদেশের বুকের উপরে চেপে বসেছে, ওই এর প্রতিবিধান তো আমরা করতে পারছি না। রাজপথে সেই লড়াকু ভূমিকা তো দেখতে পাচ্ছি না ছাত্র যুবকদের মধ্যে। কিন্তু এমনই সময় জুলাই এবং আগস্ট মাস এলো, যখন দেখলাম যে অস্ত্রধারী ছাত্ররা যে সাহস দেখাতে ব্যর্থ হয়েছে, বা অস্ত্রধারী সৈনিকরা যতটুকু সাহস দেখিয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি সাহস দেখিয়েছে নিরস্ত্র ছাত্র জনতা। কল্পনা করা যায় না, মেশিন গান নিয়ে, এলএনজি নিয়ে গুলি করছে, সেই জায়গায় নিরস্ত্র ছাত্র হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদের মতো। এই দৃশ্য, আমার পরিণত বয়স, আমার বয়স 80 বছর। আমরা ভেবেছিলাম যে গণতন্ত্র বোধহয় আর দেখতে পাবো না, কবরে যাওয়ার আগে আর গণতন্ত্র দেখতে পাবো না। কিন্তু অত্যন্ত ভাগ্যবান, এই দেশের সাহসী যুবকদেরকে 71 পরে আবারও পুনর্বার বীর দর্পে প্রকাশিত হতে দেখেছি, এবং তারা যে সাহস দেখিয়েছে, এটাই হলো বাংলাদেশের রক্ষা কবচ। যত বড় শক্তি হোক, বাংলাদেশকে অটকল করতে পারবে না, কারণ তারা জানে পরিণতি কি হবে। যে দেশের নিরস্ত্র জনতা হেলিকপ্টার গানশিপের সামনে, এপিসির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন দরকার আমাদের রিঅর্গানাইজেশন, আমাদের মধ্যে যেন নতুন নতুন দালাল আর সৃষ্টি না হয়। কারণ বাংলাদেশে যে এত দালাল আছে, এটা আমরা কখনো কল্পনা করি না। এই দালালি কি জন্য করে? শুধুমাত্র 2টা টাকা লোভের জন্য,
নিজের হয়তো একটু চাকরিতে উন্নতির জন্য কিংবা দুটো পয়সা অন্যায়ভাবে অর্জন করার জন্য এইভাবে দেশের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করতে হবে, দীক্ষা দিতে হবে, যারা যেন কোনো ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে যেন পা না দেয়। দেশ আমাদের কাছে সবার উপরে, আমাদের নেতা জিয়া রহমানও বলে গিয়েছেন সবার উপরে দেশ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা রাজনৈতিক দল কার্যক্ষেত্রে সবসময় এটার উদাহরণ হতে পারি না। সুতরাং আমাদের সেই নেতার নির্দেশ ধারণ করে আমাদেরকে দেশপ্রেম আমাদের মধ্যে আরো জাগিয়ে তুলতে হবে। এবং হিল ট্র্যাক্সে আমরা যে জনগোষ্ঠী সেখানে আছে পাহাড়ি, তাদেরকে বোঝাবার চেষ্টা করব, তাদেরকে সময় সুযোগ সুবিধা সবকিছুই দেওয়ার চেষ্টা করব, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। কিন্তু সবশেষে আমাদের সামরিক বাহিনীর ব্যাকিংও লাগবে। আমরা এই শান্তি চুক্তির আমলে যেসব জায়গায় ক্যাম্প ছেড়ে দিয়ে এসেছি, প্রত্যেকটি ক্যাম্প আবার নতুন করে আমাদের দখল করতে হবে। দেশে যখন আবার শান্তি প্রতিষ্ঠিত হবে, যখন দেখবো যে সেইখানে অধিবাসীরা প্রকৃত বাংলাদেশী চেতনাকে ধারণ করছে, তখন আমরা চিন্তা করতে পারি রিগ্রুপিং এর। আরেকটি জিনিস আমরা অনেকেই বলেছি, আপনারাও বলেছেন, আমাদের সিটিজেন আর্মি গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। তারা স্কুল কলেজে থাকাকালীন সময় যদি বেসিক মিলিটারি ট্রেনিং নেয়, তাহলে আমাদের জাতি একটি সমৃদ্ধ জাতি হবে। এবং কারো কোনো ধরনের যদি